নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করেছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশে মিলিটারি শাসন শুরু হয়েছে, অর্থাৎ সেনা অভ্যুত্থান শুরু হয়েছে। আর সেই নিয়ে কিন্তু সে দেশে অরাজকতা চলছে। সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ত্যাগ করেছেন। আর কেন সে দেশে এই সেনা অভ্যুত্থান হলো, কেন হাসিনা সরকারের পতন হলো, সে নিয়ে কিন্তু আমি একটি ভিডিও করেছিলাম। ভিডিওটি অনেকে দেখেছেন, যারা দেখতে চান আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারেন। আজকের আমাদের ভিডিওর টপিক কিন্তু এর সঙ্গেই সম্পর্কযুক্ত। বাংলাদেশে এই যে সেনা শাসন শুরু হয়েছে তাই নিয়ে কিন্তু একটা অরাজকতা চলছে বা একটা পলিটিক্যাল ক্রাইসিস চলছে। আর সেই দেখে কিন্তু আমরা ভীত হয়ে যাচ্ছি। আমরাও ভাবছি তাহলে কি ভারতবর্ষেও কি এরকম সেনা অভ্যুত্থান বা সেনা শাসন জারি হতে পারে? তাহলে কি ভারতবর্ষেও কি এরকম অরাজকতা শুরু হতে পারে? সেই নিয়ে কিন্তু আমরা উৎকণ্ঠায় আছি। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো মিলিটারি রুল পসিবিলিটি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে এই যে সেনা শাসন তার সম্ভাবনা কতটা আছে। তো ভিডিওতে আমরা এই যে প্রেক্ষাপটটা দেখে নেব, অর্থাৎ বাংলাদেশের খবরটা দেখে নেব। তার সাথে এই ভিডিওতে দেখব যে এই মিলিটারি রুল কি, মিলিটারি রুলকে কেন আমরা খারাপ বলি বা আমরা ঘৃণা করি তা দেখে নেব। আর এমার্জেন্সির কথা বলা আছে বা জরুরি অবস্থার কথা বলা আছে। এই মিলিটারি শাসন আর জরুরি অবস্থার মধ্যে পার্থক্য কী তা দেখে নেব। তার সাথে ভারতবর্ষে কেন এখনও একবারও এরকম সেনা শাসন চালু হয়নি বা জারি হয়নি তার কারণও দেখে নেব। তার সাথে একটা মজার ব্যাপার আছে, ইয়াং জেনারেশনের অনেকে কিন্তু এই সেনা শাসন চায়। সেনা শাসন কেন খারাপ হওয়া সত্ত্বেও ইয়াং জেনারেশন চাইছে তাও কিন্তু আমরা দেখে নেব। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট টপিক হিসাবে ভিডিওটি ভালো করে দেখুন। আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো মেনলি কি আর্মি রুল বা সেনা শাসন বা মিলিটারি রুল আমরা বলি, কিংবা মার্শাল রুল বলি, আবার অনেকেও বলে মিলিটারি স্কু বা সেনা অভ্যুত্থান। আর এই আর্মি রুল কিন্তু চালু হয়েছে বাংলাদেশে। আর সে দেশের আগের যে সরকার ছিল অর্থাৎ প্রধানমন্ত্রী হাসিনা সরকারের কিন্তু পতন হয়েছে এবং তিনি দেশ ত্যাগ করেছেন। আর সেই ফলেই কিন্তু সারা বাংলাদেশ জুড়ে একটা ক্রাইসিস শুরু হয়েছে বা একটা রাজনৈতিক অরাজকতা চলছে। আর সেখানে এই যে অরাজকতা চলছে সেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার যে পার্টি বা আওয়ামী লীগের যারা সমর্থক বা যারা পার্টি করতেন তাদের উপরে কিন্তু অত্যাচার করা হচ্ছে। তার সাথে মুক্তিযোদ্ধাদের পরিবারের উপরে অত্যাচার করা হচ্ছে, এমনকি সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে কিন্তু অত্যাচার করা হচ্ছে। তার সাথে সে দেশের জাতির জনক অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ বঙ্গবন্ধুর মূর্তিকে ধ্বংস করা হয়েছে এবং মূর্তিকে অসম্মান করা হয়েছে। আর এই অরাজকতা নিয়ে কিন্তু আমরা ভয়ে আছি, আমরা দেখছি, আর আমাদের বুক কিন্তু ভয়ে হু হু করে উঠছে। আমরা উৎকণ্ঠায় আছি, আমাদের মনে একটা ভয় তৈরি হচ্ছে। এরকম অরাজকতা বা এরকম এই যে সেনা শাসন কি ভারতবর্ষেও চালু হতে পারে? ভারতবর্ষেও কি এর সম্ভাবনা আছে? সেই নিয়ে কিন্তু সেই দুশ্চিন্তা কিন্তু আমাদের মাথায় মাথাচাড়া দিচ্ছে। এখন আমরা শুনেছি আমাদের দেশে জরুরি অবস্থা চালু হয়েছিল বা জারি হয়েছিল, কিন্তু সেনা শাসন কিন্তু এখনও জারি হয়নি। তাই আমরা দেখে নেব যে এই সেনা শাসনের সাথে এই জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সির বা জাতীয় জরুরি অবস্থার পার্থক্য কী আছে। প্রথমে আমরা দেখব মিলিটারি রুল বা সেনার শাসন। মেনলি যখন কোনো দেশের ইন্টারনাল ডিস্টারবেন্স হয় বা অভ্যন্তরীণ একটা গোলযোগ দেখা দেয় বা সারা দেশ জুড়ে একটা অভ্যন্তরীণ অরাজকতা দেখা দেয়, মেনলি সারা দেশের মানুষ যখন একসঙ্গে প্রতিবাদ করে ওঠে বা জঙ্গি আন্দোলন শুরু করে, তখনই কিন্তু সেই সরকার, যে সরকার থাকে সেই সরকার সেই আন্দোলনকে প্রতিহত করতে ব্যর্থ হয় বা সেই সরকার সে দেশের যে আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলাকে সঠিকভাবে চালাতে ব্যর্থ হয়। তখনই সে দেশের আর্মির যিনি হেড অর্থাৎ আর্মি চিফ সে দেশের সরকারকে পদত্যাগ করতে নির্দেশ দেয় এবং তারা দেখে নেয় যে এই সরকার এই আইন শৃঙ্খলাকে আর রেস্টোর করতে পারবে না, তাই সমস্ত ক্ষমতা আর্মি নিয়ে নেয় এবং সে দেশের আর্মি চিফ সে দেশের প্রধান শাসনকর্তা হয়ে ওঠে। আর সে দেশে শুরু হয় এই আর্মি
রুল। মেনলি আর্মি কী কাজ করে বা আর্মি চিফ কী কাজ করে, যে আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডার যে ভেঙে পড়েছে সেই ল অ্যান্ড অর্ডারকে তারা রেস্টোর করার চেষ্টা করে। কারণ আমরা জানি আর্মিকে দেখলে অনেকে কিন্তু ভয় পায়, কারণ আর্মির হাতে কিন্তু বন্দুক থাকে। এখন কি হয়, মেনলি আর্মি চেষ্টা করে যে মাস মুভমেন্ট বা যে গণ আন্দোলন বা দেশ জুড়ে যে অরাজকতা চলছে সেই অরাজকতাকে কোনো না কোনো মতে বন্ধ করতে, তার ক্ষমতা প্রয়োগ করে বন্ধ করতে। কিন্তু সেখানে দেখা যায় যে আর্মি রুলেও কিন্তু সেম একই জিনিস দেখা যায়, সেই অটোক্রেটিক সরকারের মতো। এখন এই আর্মি রুল কথাটা শোনার পরেই কেন আমরা ভয় পাচ্ছি, কেন আর্মি রুলকে দেখে আমরা ঘৃণা করি বা আমরা ভয় পাচ্ছি? মেনলি ব্যাড অফ আর্মি রুল। আর্মি রুলেও কি দেখা যায় যে একটা অটোক্রেটিক সরকার, আর্মি চিফ সেও কিন্তু একনায়কতন্ত্রের মতো কাজ করে বা শাসন কার্য পরিচালনা করে। মেনলি এতদিন যে পাবলিকের জনমতে যে সরকার গড়ে উঠেছিল সেখানে কিন্তু সেই সরকারের কোনো আর দাম থাকে না। আর আর্মিদের সরকারে কিন্তু কোনো পাবলিকের যে অভিমত সেই অভিমতের কোনো জায়গা থাকে না। পাবলিকের পছন্দ অপছন্দ এসবের কিন্তু কোনো দাম থাকে না। আর্মি যিনি হেড তিনি যা মনে করেন সেইভাবেই কিন্তু এই শাসন কার্য চলে। মেনলি কি হয়, একটা অটোক্রেটিক সরকার, একটা স্বৈরতান্ত্রিক সরকার বা একটা একনায়কতন্ত্রের সরকার চলছিল বলেই তার বিরুদ্ধে গণ আন্দোলন হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়, আর সেই সরকারের পতনের পরেই কিন্তু আর্মি সেখানে শাসন করতে শুরু করে। কিন্তু আর্মি চিফও যে শাসনটা করে সেটা কিন্তু সে একই প্রকারের শাসন করে। আগের যে একনায়কতন্ত্রের সরকার ছিল সেই একনায়কতন্ত্রের সরকারের মতনই কিন্তু শাসন কার্য পরিচালনা করে। অর্থাৎ জনগণের সেই টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাসের মতো হয়ে যাচ্ছে, বা ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার, অর্থাৎ তাওয়া থেকে বাঁচতে আগুনে ঝাঁপ দেওয়ার মতো। এমনকি আর্মির যে শাসন শুরু হয়, আর্মির শাসনেও কিন্তু দেখা যায় যে করাপশান হয়েছে। যারা মেন শাসন কার্যে থাকে তারা কিন্তু সেই সুযোগ নিয়ে, এই অরাজকতার সুযোগ নিয়ে কিন্তু তারা করাপশান করে। শুধু তাই নয়, আমরা জানি একটি দেশের আর্মির মেন যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স হচ্ছে দেশের নিরাপত্তা দান করা। অনেক সময় দেশের বাইরের নিরাপত্তা আর দেশের ভিতরের নিরাপত্তা। কিন্তু যারা আর্মিতে থাকে তাদের কিন্তু যে লোকাল যে সমস্যাগুলো বা যে রিয়েল সমস্যা বা কারেন্ট সমস্যা কোনো দেশের, তার উপরে কিন্তু তাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না। মেনলি তাদের গ্রাউন্ড লেভেলের অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনিক কোনো তাদের এক্সপিরিয়েন্স থাকে না। তার সাথে তাদের যে দেশের যে বেকারত্বের প্রবলেম সেই সলভ করা, কিংবা কৃষিক্ষেত্রের প্রবলেম, শিল্পক্ষেত্রের প্রবলেম, শিক্ষাক্ষেত্রের প্রবলেম, বাণিজ্যের ক্ষেত্রে প্রবলেম, দেশের সাথে যে সম্পর্ক তার প্রবলেম, স্বাস্থ্যের প্রবলেম, এই যে একাধিক প্রবলেম যার উপরে কিন্তু দেশের মানুষের সুখ দুঃখ নির্ভর করে, এই একাধিক বিষয়ের উপরে কিন্তু বা একাধিক দপ্তরের উপরে কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্স থাকে না আর্মিদের। তাহলে কি হয়, তারা সরকার চালাতে পারে না ঠিকঠাক করে। অর্থাৎ যে অরাজকতা চলছিল সে অরাজকতা বাড়তে থাকে তবু কমে না। অন্যদিকে পাবলিকের যে ওপিনিয়ন এখানে কিন্তু শোনা হয় না। মেনলি আর্মির যে মেন অস্ত্র সেটা হচ্ছে কি, বন্দুকের ভয় করে বন্দুকের ভয় দেখিয়ে পাবলিককে চুপ করে দেওয়া হয়। আর আর্মি এমন কোনো পলিসি গ্রহণ করে না যাতে দেশের একটা দীর্ঘকালীন ডেভেলপমেন্ট হয়। অর্থাৎ আর্মি রুল যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু সে দেশের ডেভেলপমেন্ট এক প্রকারে বন্ধ হয়ে যায়। স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, হসপিটাল বন্ধ হয়ে যাবে, মানে মানুষ কিন্তু ভয়ে রাস্তায় বেরোতে পারবে না। কারণ আর্মিদের হাতে বন্দুক থাকে, প্রতিবাদ করলে কিছু বলতে গেলে অ্যারেস্ট করবে, কিংবা তারা গুলি করে মৃত্যু বা হত্যা করতেও পারে। তো অ্যাকচুয়ালি এই আর্মি রুল মানে একটা নৈরাজ্য সরকার, যে সরকার আগে চলছিল সেই একই সরকার বা তার থেকে বেড়ে যাওয়ার। এখন ভারতবর্ষে আর্মি রুলের কোনো সাংবিধানিক যে প্রভিশন নেই, কিন্তু ভারতবর্ষের সংবিধানে এমার্জেন্সির কথা বলা আছে বা জাতীয় জরুরি অবস্থা বা জরুরি অবস্থার কথা বলা আছে। এখন আমরা দেখে নেব যে এই আর্মি রুল বা মিলিটারি রুল তার সাথে যে জরুরি অবস্থা বা এমার্জেন্সি তার পার্থক্য কী। মেনলি আর্মি রুল বা সেনার যে শাসন, এই সেনা শাসনের কিন্তু কোনো উল্লেখ নাই ভারতীয় সংবিধানে। অন্যদিকে ভারতীয় সংবিধানে কিন্তু জরুরি অবস্থার উল্লেখ করা আছে 3টে ধারা, 352, 356, 360। প্রথম 352 এটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, সারা দেশের জাতীয় জরুরি অবস্থা, যার সঙ্গে আমরা এর মিলিটারি শাসনকে বা মিলিটারি রুলকে
তুলনা করতে পারি। আর একটা হলো 356, অর্থাৎ রাজ্যের জরুরি অবস্থা বা প্রেসিডেন্ট রুল। রাজ্যের যদি আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, রাজ্য সরকার যদি সেটাকে চালাতে না পারে, তখন কেন্দ্র সরকার সে ক্ষমতা নিয়ে নেয়, যেটা হচ্ছে রাজ্যের জরুরি অবস্থা। আর একটা হচ্ছে 360, যেটা হলো অর্থনৈতিক জরুরি অবস্থা। অর্থনৈতিক যদি কোনো সংকট দেখা যায়, তখনই কিন্তু এই অর্থনৈতিক জরুরি অবস্থা চালু করা হয়। কিন্তু মাথায় রাখতে হবে, ভারতবর্ষে আজ পর্যন্ত একবারও কিন্তু এই অর্থনৈতিক জরুরি অবস্থা চালু করা হয়নি বা লাগু করা হয়নি। তবে জাতীয় জরুরি অবস্থা 3বার লাগু করা হয়েছে, 1962, 71 আর 75। চীন যুদ্ধের সময়, পাকিস্তান যুদ্ধের সময়, আর 1975 সালে ইন্দিরা গান্ধী অভ্যন্তরীণ যে অরাজকতা তার জন্য তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। নেক্সট, মিলিটারি রুলে কি হয়? মিলিটারি রুলে কিন্তু আর্মি রুল হয়, অর্থাৎ সেনাবাহিনীর প্রধান কিন্তু সারা দেশে শাসন কার্য পরিচালনা করে। অন্যদিকে এমার্জেন্সিতে কি হয়? এমার্জেন্সিতে কিন্তু আর্মি রুল নয় বা আর্মির কোনো শাসন নয়। এমার্জেন্সিতে বা জাতীয় জরুরি অবস্থাতে কেন্দ্র সরকারের শাসন চলে, অর্থাৎ সারা দেশ জুড়ে একটাই সরকার থাকে, সেটা হচ্ছে কেন্দ্র সরকার। রাজ্য সরকারগুলোর কিন্তু কোনো ক্ষমতা থাকে না, অর্থাৎ সারা দেশ জুড়ে কেন্দ্র সরকারের শাসন চালু থাকে। অন্যদিকে মিলিটারি রুল কেন চালু করা হয়? ইন্টারনাল ডিস্টারবেন্স, অর্থাৎ অভ্যন্তরীণ অরাজকতা দেখা দিলে এই মিলিটারি রুলকে চালু করা হয়। অন্যদিকে জাতীয় জরুরি অবস্থা ভারতবর্ষে কখন চালু করা হয়? যখন ভারতবর্ষের সঙ্গে অন্য কোনো দেশের যুদ্ধ হয়, কিংবা ভারতবর্ষকে আক্রমণ করে অন্য কোনো বহির্শত্রু। আর তার সাথে আগে আরেকটা প্রভিশন ছিল এই মিলিটারি রুলের মতো, অর্থাৎ ইন্টারনাল ডিস্টারবেন্স, যার জন্য কিন্তু 1975 সালে ইন্দিরা গান্ধী ভারতবর্ষ জুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন, যেটাকে বলা হয় ভারতীয় গণতন্ত্রের সবথেকে কালো অধ্যায়। এরপরে জনতা সরকার যখন ক্ষমতায় আসে 1978 সালে 44 নম্বর সংবিধান সংশোধনীতে এই পার্টটাকে বাদ দিয়ে দেওয়া হয়। বলা হয় যে আর কোনোদিনও ইন্টারনাল ডিস্টারবেন্স, অর্থাৎ যে অভ্যন্তরীণ অরাজকতা, তার জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যাবে না। তাই ইন্টারনাল ডিস্টারবেন্স এই কথাটিকে বাদ দিয়ে নতুন একটি কথাকে সংযোজন করা হয়, যেটি হলো আর্ম রেভেলিয়েশন। অর্থাৎ যদি দেখা যায় যে সারা ভারত জুড়ে উগ্রপন্থীরা বা উগ্রবাদীরা যদি অস্ত্র নিয়ে সারা দেশ জুড়ে আন্দোলন শুরু করে, যে আন্দোলনকে কেন্দ্র সরকার যদি প্রতিহত না করতে পারে, তবেই কিন্তু একমাত্র এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। তাই ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য কিন্তু আর ভারতবর্ষে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যাবে না। এখন মিলিটারি রুলে কি হয়? যখন সেনার শাসন জারি থাকে, তখন সাধারণ মানুষের কিন্তু যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল যে রাইট, সেই ফান্ডামেন্টাল রাইটকে নিয়ন্ত্রণ করা হয়। সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ করতে পারে না, নিজের যে ফ্রিডম অফ স্পিচ আছে, কথা বলতে পারে না নিজের, অনেক সময়, অর্থাৎ সাধারণ মানুষের গতিবিধি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করে দেওয়া হয়। অন্যদিকে এমার্জেন্সিতে কী হয়? যখন সারা দেশ জুড়ে জাতীয় জরুরি অবস্থা চালু থাকবে, তখন প্রত্যেকটি মানুষের যে ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ মৌলিক অধিকারকে খর্ব করে দেওয়া হয়। তার সাথে আরও কী করা হয়? রাজ্য সরকারগুলির ক্ষমতা কিন্তু নিয়ে নেওয়া হয়, অর্থাৎ ভারতের যে ফেডারেল সিস্টেম, সেই ফেডারেল সিস্টেমে রাজ্য সরকারের কাছে ক্ষমতা আছে, কিন্তু যদি জাতীয় জরুরি অবস্থা চালু করা হয়, তাহলে কিন্তু রাজ্য সরকারের কোনো ক্ষমতা থাকে না। একটাই সরকার তখন থাকে, সেটা হলো কেন্দ্র সরকার। অন্যদিকে মিলিটারি রুলে কি হয়? মিলিটারি রুলে কিন্তু যে সরকারের কোনো ক্ষমতা থাকে না, এমনকি কোর্টেরও কোনো ক্ষমতা থাকে না। আদালত কিন্তু কোনো নির্দেশ দিতে বা বিচার কার্য চালাতে পারে না। অন্যদিকে এমার্জেন্সিতে সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো ক্ষমতা থাকে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট রাষ্ট্রপতিকে দিয়ে এই এমার্জেন্সির জারি করে। অন্যদিকে যে কোর্টের কিন্তু কোনো ক্ষমতা খর্ব হয় না। আদালতের যা কার্যকর্ম, সেই কার্যকর্ম কিন্তু স্বাভাবিকভাবে চলতে থাকে। অন্যদিকে পার্লামেন্টের কাজও কিন্তু চলতে থাকে, পার্লামেন্টের ক্ষমতা কিন্তু খর্ব করা যায় না, পার্লামেন্টের সেশন কিন্তু চলতে থাকে। অন্যদিকে মিলিটারি রুলে কিন্তু সংসদের কোনো কাজ নেই, অর্থাৎ মিলিটারি রুলে সংসদ কোনো কাজই করে না। অন্যদিকে যদি ভারতবর্ষ জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়, তাহলে অবশ্যই ঘোষণা করার 1 মাসের মধ্যে পার্লামেন্টের বোথ হাউস, আপার হাউস আর লোয়ার হাউসে কিন্তু সেটাকে পাস করাতে হবে। আর তার সাথে প্রতি 6 মাস অন্তর অন্তর কিন্তু সেটাকে রিনিউয়ালি পাস করাতে হবে পার্লামেন্টের বোথ হাউসে। যদি পার্লামেন্টের বোথ হাউসে কেন্দ্র সরকার পাস করাতে না পারে, তাহলে কিন্তু সেই জাতীয় জরুরি অবস্থা আর চলবে না, বন্ধ হয়ে যাবে। অন্যদিকে আর্মি রুলে কী করা হয়? আর্মি রুলে মেনলি যখনই আর্মির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে, তখনই কি তাকে অ্যারেস্ট করা হয়, তার সাথে তাকে ফায়ারিং করে তার গুলিও করা হয়। অন্যদিকে এমার্জেন্সিতে মেনলি বিরোধীদেরকে গ্রেপ্তার করা হয়, যারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে ফায়ারিং বা হত্যা করা খুব কম হয়। হত্যা করা হলে কিন্তু একটা বিরাট বড় বিতর্ক তৈরি হয়ে যেতে পারে।
অন্যদিকে মিলিটারি রুল কিন্তু ভারতবর্ষের সংবিধানে নাই, তবে কেন্দ্র সরকারের কাছে মার্শাল লয়ের কথা বলা হয়েছে। কেন্দ্র সরকার যদি চায় কোনো রাজ্যের বা কোনো একটি প্রদেশের যদি আইন শৃঙ্খলার দায়িত্ব রক্ষার ক্ষেত্রে সে মার্শাল ল চালু করতে পারে, যেমন কাশ্মীরে চালু ছিল, যেমন নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যে কিন্তু কেন্দ্র সরকার এই মার্শাল ল চালু করেছে। অন্যদিকে এমার্জেন্সি যদি দেখে যে কেন্দ্র সরকার ভারতবর্ষে কোনো একটি রাজ্য আইন শৃঙ্খলা তারা চালাতে পারছে না বা আইন শৃঙ্খলা তারা ধরে রাখতে পারছে না, তারা একটা শাসন দিতে পারছে না সেখানকার মানুষকে, তাহলে কেন্দ্র সরকার সেই রাজ্যের উপরে কিন্তু এই স্টেট এমার্জেন্সি চালু করতে পারে, যেটাকে আমরা বলি প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন। তারপরে কি মিলিটারি শাসন শেষ হওয়ার পরে সারা দেশে ইলেকশন হয়, নতুন সরকার আসে, ঠিক একইভাবে জাতীয় জরুরি অবস্থা শেষ হওয়ার পরে সারা দেশে কিন্তু নতুন করে ইলেকশন হয় এবং নতুন সরকার কিন্তু ক্ষমতায় আসে। এখন ভারতবর্ষে কেন এখন পর্যন্ত একবারও এই আর্মি শাসন চালু হয়নি, বা কেনই আগামী দিনে ভারতবর্ষে এই আর্মি শাসন চালু হওয়ার সম্ভাবনা খুবই কম, তা কিন্তু দেখে নেব। মেনলি ইন্ডিয়ান আর্মি নো পলিটিক্যাল পাওয়ার। ভারতবর্ষের সংবিধানে বা ভারতবর্ষের আইনে যে সেনাবাহিনীকে কিন্তু কোনো রাজনৈতিক ক্ষমতা দেওয়া হয়নি, মেনলি তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে সিকিউরিটি পাওয়ার, নিরাপত্তার অধিকার দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতবর্ষের সংবিধানে যে আর্মির যিনি কনস্টিটিউশনাল হেড বা সাংবিধানিক প্রধান তিনি হলেন ভারতবর্ষের প্রেসিডেন্ট, যদিও সেটি হচ্ছে সাম্মানিক পদ, অর্থাৎ রাষ্ট্রপতিকে কমান্ডার ইন চিফ করা হয়েছে আর্মির। তারপরে রাষ্ট্রপতির পরে আছে প্রধানমন্ত্রী, যিনি ভারতবর্ষের এই শাসন কার্য চালু করেন, আর প্রধানমন্ত্রীর নিচে আছে তাদের ডিফেন্স মিনিস্টার অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টার, আর এই ডিফেন্স মিনিস্টারের নিচে হচ্ছে ভারতবর্ষের আর্মি আছে। অর্থাৎ ভারতবর্ষের আর্মির যে মর্যাদা বা লেভেল সেটা কিন্তু এই সিভিলিয়ান সরকারের নিচে, অর্থাৎ সিভিলিয়ান সরকারের উপরে কিন্তু আর্মি কোনোদিনও যেতে পারবে না, অর্থাৎ আর্মি কোনোদিনই সরকারকে কন্ট্রোল করতে পারবে না। সরকারের কাছে ক্ষমতা আছে আর্মিকে কন্ট্রোল করার। শুধু তাই নয়, ভারতের যিনি আর্মি থাকবেন, আর্মি অফিসার থাকাকালীন তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারবেন না বা ভোটে দাঁড়াতে পারবেন না, কিংবা যদি সে কোনোদিনও চেষ্টা করে যে আমি ভোটে দাঁড়াবো তাহলে তাকে আর্মি থেকে পদত্যাগ করে দিতে হবে, অর্থাৎ তার পলিটিক্যাল কোনো ইনভলভমেন্ট থাকবে না। অন্যদিকে ইন্ডিয়ান আর্মিতে যে ট্রেনিংটা দেওয়া হয় সেই ট্রেনিংটা কিন্তু মেনলি প্রফেশনাল ট্রেনিং, এমনভাবে ট্রেনিংটা দিয়ে দেওয়া হয় যেখানে তার কাছে সিকিউরিটির যে তার কর্তব্য সেটাই মেন, এই কর্তব্য ছেড়ে সে অন্য কোনো জিনিসে ইনভলভমেন্ট করতে পারবে না। অন্যদিকে ইন্ডিয়ান আর্মি কিন্তু খুব ডিসিপ্লিন, তারা তাদের ডিউটির প্রতি খুব কর্তব্যপরায়ণ, তাই তারা পলিটিক্যাল কোনো বিষয় দেখে তারা ডিউটিকে ইনজাস্টিস করবে না, অর্থাৎ তারা যদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে কিন্তু তাদের কাজ চলে যাবে, তাদেরকে ডিসচার্জ করা হবে বা সাসপেন্ড করা হবে, অর্থাৎ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না এই আর্মি। এরকম ঘটনা কিন্তু আগে ঘটেছে। তার সাথে ভারতবর্ষ জুড়ে যেমন ইউনিটি ইন ডাইভার্সিটি, আর্মির মধ্যেও কিন্তু ইউনিটি ইন ডাইভার্সিটি আছে, কারণ ভারতবর্ষের আর্মিতে বিভিন্ন ধর্মের মানুষের কিন্তু যোগদান আছে, বিভিন্ন জাতির মানুষের কিন্তু যোগদান আছে, বিভিন্ন লিঙ্গের মানুষের কিন্তু যোগদান আছে, এমনকি ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশের মানুষের কিন্তু যোগদান আছে। এই যে একটা ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈষম্যহীনভাবে আর্মিতে কাজ করে। এছাড়াও আর্মিতে আছে বিভিন্ন রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট আছে, পাঞ্জাব রেজিমেন্ট আছে, তার ফলে এদের ইউনাইটেড হয়ে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করা, সে আন্দোলন করা কিন্তু তাদের সাহস নেই বা তারা ইউনিফাইড করতে পারে না। অন্যদিকে এদের আবার এজমা অ্যাক্ট আছে, অর্থাৎ এসেনশিয়াল সার্ভিস ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে, যার ফলে আর্মি তাদের কাজকে ছেড়ে অন্য কোনো বিষয়ে বা স্ট্রাইক করতে পারবে না বা সরকারের বিরুদ্ধে যেতে পারবে না বা আন্দোলন করতে পারবে না, অর্থাৎ আর্মির সেই ক্ষমতা নেই। অন্যদিকে আর কি আছে, ভারতবর্ষের আর্মিতে কিন্তু একটাই ডিপার্টমেন্ট নয়, ভারতবর্ষের যে স্থলসেনা, স্থলসেনাতেই একাধিক ডিপার্টমেন্ট আছে, বিএসএফ আছে, সিআরপিএফ আছে, সিআইএসএফ আছে, এসএসবি আছে, আইটিবিপি আছে, অর্থাৎ একাধিক যেহেতু ভাগ আছে তাই তারা কিন্তু ইউনাইটেড হতে পারে না সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বা সরকারের ক্ষমতা কাড়িয়ে নিতে। অন্যদিকে আরও কী হয়, ভারতবর্ষের স্থলসেনা যতটা শক্তিশালী তার সাথে ভারতবর্ষের যে নৌসেনা আর হচ্ছে এয়ারফোর্সের বায়ুসেনা তারাও কিন্তু সমান শক্তিশালী, প্রায় একই লেভেলের, তাই তারা কিন্তু একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে পারে না বা সরকারের ক্ষমতা কাড়িয়ে নিতে পারে না। আবার এই তিন বাহিনীর প্রধানের উপরে আরও একটি পদকে তৈরি করা হয়েছে যা হলো চিফ ডিফেন্স স্টাফ সিডিএস, অর্থাৎ সরকারের বিরুদ্ধে তারা যেতে পারে না, সরকারের সঙ্গে তাদের কিন্তু লেভেলটা কিন্তু অনেকটা গ্যাপ আছে।
অন্যদিকে আর কি আছে, মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু একটাই সরকার, ভারতবর্ষে কিন্তু দুটো সরকার, ফেডারেল স্ট্রাকচার আছে, কেন্দ্র সরকার আছে, রাজ্য সরকার আছে। আর রাজ্য সরকার কিন্তু আর্মিকে কন্ট্রোল করে না, কেন্দ্র সরকার আর্মিকে কন্ট্রোল করে। এখন আর্মি যদি কোনো মতে কেন্দ্র সরকারের ক্ষমতা কাড়িয়েও নেয়, তাহলে কিন্তু রাজ্য সরকারেও কিন্তু ক্ষমতা বেঁচে থাকবে। রাজ্য সরকার কিন্তু আর্মিকে ঝামেলা করবে বা আটকে দিবে। আর সারা দেশে এইভাবে সম্ভব নয়, কারণ ভারতবর্ষের রাজধানী থেকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির দূরত্ব কিন্তু অনেক বেশি, সেটা কিন্তু কোনোভাবেই আর্মি কন্ট্রোল করতে পারবে না। আর এটাও দেখা যায় যে ভারতবর্ষে বহুদলীয় সিস্টেম, অর্থাৎ কেন্দ্রে যে সরকার আছে সেই রাজনৈতিক দলেরও কিন্তু একাধিক রাজ্যে ক্ষমতায় আছে, বা আবার যারা বিরোধী তাদেরও কিন্তু আবার একাধিক রাজ্যে ক্ষমতায় আছে। এই যে বহুদলীয় সিস্টেম, সেখানে কিন্তু আর্মি কোনোভাবেই কেন্দ্র সরকারের ক্ষমতা কেড়ে নিতে পারে না। অন্যদিকে ভারতবর্ষের প্রথম যিনি সেনাপ্রধান ছিলেন KM কারিয়াপ্পা, তিনি কিন্তু পাকিস্তানের যে সেনারুল, সেই সেনারুল দেখে কিন্তু অনুপ্রাণিত হয়ে চেষ্টা করেছিলেন সরকারের ক্ষমতা কেড়ে নেওয়ার। কিন্তু তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। আর আমরা জানি যে জওহরলাল নেহরু তখন কিন্তু বুঝতে পেরেছিলেন যে আর্মি অফিসার চেষ্টা করছে যে সেনারুল চালু করা ভারতবর্ষে, তাই তিনি তার যে পজিশন দেখিয়ে দিয়েছিলেন। আর KM কারিয়াপ্পাকে তিনি কিন্তু ক্ষমতা থেকে তার ডিসচার্জ বা তার জানা ছাটা পর্যন্ত হয়েছিল। অর্থাৎ এই যে সিস্টেমটা, যেখানে কোনোভাবে আর্মি রুল চালু করা সম্ভব নয়, এই সিস্টেমটা কিন্তু তৈরি করে গেছেন জওহরলাল নেহরু একবারে প্রথম থেকে। তার সাথে ছিলেন ডিফেন্স মিনিস্টার কৃষ্ণ মেনন। তারা এমনভাবে আর্মিকে লিমিটেড করে রেখেছে আর্মির ক্ষমতা, সেখানে আর্মি কোনোভাবেই আমাদের দেশে সেনা শাসন চালু করতে পারে না। এখন আমি বলছি যে আর্মি শাসন ভালো না, সেনা রুল ভালো না, বা আর্মি স্কু ভালো নয়, কিন্তু একটা রিপোর্টে দেখা গেছে, একটা সমীক্ষায় দেখা গেছে, এখনকার যুব সমাজের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল, তারা বলেছে যে তারা আর্মি রুল বা সেনা শাসন চাইছে ভারতবর্ষে। এখন কেন চাইছে, অর্থাৎ আর্মি রুলের ভালো দিকটা কী আছে? মেনলি যারা চাইছে তারা কিন্তু এই যে ভারতবর্ষ জুড়ে একাধিক পলিটিক্যাল পার্টির কেন্দ্রে বা রাজ্যে যে শাসন তারা দেখেছে, সেই শাসনে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। অর্থাৎ এই যে একাধিক রাজনৈতিক দল, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একনায়কতন্ত্র দেখিয়েছে, উন্নতি করেনি, উন্নয়ন করেনি। অন্যদিকে তাদের বিরুদ্ধে একাধিক করাপশনের অভিযোগ, সেই কারণে তারা পলিটিক্যাল পার্টিগুলি সরকারের প্রতি তারা বিরক্ত হয়ে গেছে, তাই বলছে আর্মি রুল হোক। কারণ যা খারাপ হওয়ার হয়ে গেছে, আর্মি রুল হলে এর থেকে আর বেশি কিছু খারাপ হবে না। অন্যদিকে আর কি আছে, মানুষের সবসময় একটা নেশা হচ্ছে নতুন কিছুকে ট্রাই করা, নতুন কিছুকে পরখ করে দেখা। এখন সমস্ত রাজনৈতিক দলগুলি সরকার আমরা ট্রাই করে দেখে নিয়েছি, তাই মানুষ চাইছে যে আর্মি শাসনকে আমরা একবারটি ট্রাই করে দেখি। অন্যদিকে আমাদের ভারত সরকারের বা ভারতের যে সেনাবাহিনী আছে, সেই সেনাবাহিনীর ওপরে কিন্তু আমাদের মানুষের কিন্তু অনেক ফেথ আছে, অনেক ট্রাস্ট আছে। তাই অনেকে চাইছে যে আর্মি যদি ক্ষমতায় আসে, তাহলে হয়তো অনেক ডিসিপ্লিন কাজ হবে আমাদের দেশে। অন্যদিকে আরও একটা আছে, পাকিস্তানে কিন্তু বেশ অনেকবার কিন্তু এই আর্মি রুল শুরু হয়েছে, কিন্তু একবার আইয়ুব খানের সময় কিন্তু পাকিস্তানে যে সেনাবাহিনী রুল জারি ছিল, বেশ কয়েক মাস জারি ছিল, অল্প সময়ের জন্য জারি থাকলেও এই অল্প সময়ে কিন্তু সেখানে খুব ভালো উন্নতি দেখিয়েছিল সেখানকার আর্মি রুলের সরকার বা আর্মি চিফের সরকার। আর তখন সেই খবরটা কিন্তু অনেকেই জানে, তাই অনেকে মনে করে যে আমাদের দেশেও যদি এরকম আর্মি রুল চালু হয়, তাহলে হয়তো দেশের উন্নতি হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টি আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনিও কি ভারতবর্ষে আর্মি রুল চান না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।